গুড মর্নিং। আজকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের নতুন ক্লাস। আমি অনার্সের স্টুডেন্টদের বলছি এবং একই সঙ্গে সঙ্গে পাসের স্টুডেন্টদেরও এই ক্লাস কাজে লাগবে। তো নতুন চ্যাপ্টার আমরা শুরু করছি, সেটা হচ্ছে ঋগ বৈদিক যুগ। তোমাদের হরপ্পা সভ্যতার পতন আহ, আলোচনা করতে গিয়ে যারা প্রত্নতত্ত্ববিদ তারা বলেছেন যে, এবং সেটা আমি জানিয়েছিলাম যে একটা বিদেশি আক্রমণ হয়েছিল হরপ্পা সভ্যতায়, এবং সেটাই আহ, একটা অন্যতম কারণ হরপ্পা সভ্যতার পতনের जन्य। तो आज का जो क्लास होने वाला है कि नया चैप्टर है ऋग वैदिक पीरियड। तो हड़प्पन जो सिविलाइजेशन का जो डिक्लाइन हुआ था उसका एक कारण ऐसा बोला जा रहा है, अभी भी बोला जा रहा है कि जो बाहर से कोई ताकत आया और हड़प्पन सिविलाइजेशंस का उन लोगों ने पतन, मतलब उन लोगों ने वो दखल कर लिया और उसके बाद वो लोग वहीं पर रहने लगे। তো এই এদেরকে বলা হচ্ছে আর্য। এখন ঋগ ঋগ বৈদিক যুগ আমি প্রথমে শব্দটা বললাম, এটা হচ্ছে যদি মানে পরিষ্কারভাবে বলি সেটা বেদের যুগ বলতে পারি। আমরা জানি যে প্রাচীন ভারতে চারটি বেদের কথা জানা যায়: ऋग, साम, যজু, अथर्ववेद। तो ये जो चार वेद का नाम हमने बताया, इनमें से जो पहला वेद रचना किए गए थे उसका नाम है ऋग्वेद। তো ঋগ্বেদ প্রথমে রচনা করা হয়েছিল, যার জন্য ঐতিহাসিকেরা এই যুগটিকে দুটি ভাগে ভাগ করেছেন। এই টোটাল যে সময়কালটিকে, এই পিরিয়ড যেটা বেদের সময়কাল, কারণ যেহেতু এটা ফার্স্ট রচনা করা হয়েছিল ঋগ্বেদ, তাই এটাকে ঋগ্বেদের যুগ বলা হচ্ছে একটা পার্ট, আর বাকি তিনটে বেদ পরবর্তীকালে রচনা করা হয়েছিল: সামবেদ, যজুবেদ এবং অথর্ববেদ। তার জন্য এটাকে পরবর্তী বৈদিক যুগ বলা হয় বা ল্যাটার বেদিক পিরিয়ড। তাহলে আর্লি বেদিক পিরিয়ড অ্যান্ড ল্যাটার বেদিক পিরিয়ড। ওকে, এরপরে এই যুগের সূচনাটা হলো কখন থেকে একটু জাস্ট জেনে নেওয়া যাক। তোমাদের প্রথমেই আমি বলে নিই যে আজকের ক্লাসের যে বক্তব্য, এবং আমি তোমাদেরকে খুব সহজ সরল ভাষায় সাধারণ কিছু তথ্য আমি দিচ্ছি, যেটা তোমাদের এই চ্যাপ্টার বুঝতে মানে সুবিধা হবে, যেহেতু এটা প্রথম ক্লাস। ঋগ্বেদের সমস্ত তথ্য অনুযায়ী কিন্তু আমরা, বা যে বাকি তিনটে বেদের তথ্য অনুযায়ী কিন্তু এই বেদিক পিরিয়ডের সমস্ত ঘটনা আমরা জানতে পারি। তার সঙ্গে যুক্ত আছে সংহিতা, সংহিতার ব্রাহ্মণ, তারপরে আরণ্যক, উপনিষদ, এই এই সমস্ত গ্রন্থগুলো রয়েছে, এই সমস্ত বিষয়গুলো। তবে বেদ হচ্ছে মেন। ঋগ্বেদিক পিরিয়ড, ঋগ্বেদের যে শুরুটা বলা হচ্ছে আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। मतलब 1500 BC टू 600 BC, ये टाइम था। वेद का जो टाइम है, टाइम पीरियड यही बताया जा रहा है। তাহলে এই ঋগ্বেদিক যুগ আমি প্রথমে বললাম যে দুটো ভাগে ভাগ করেছেন ঐতিহাসিকেরা বেদের রচনাকালের অনুযায়ী, বিভাগ অনুযায়ী। একটা হচ্ছে ঋগ্বেদিক যুগ, একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। এটা কত পুরনো, এটা একটা প্রশ্ন। বলা হয়ে থাকে যে, অনেকেই বলেন যে এটি গৌতম বুদ্ধের জন্মের অন্তত 500 বছর আগে এই ঋগ্বেদ নাকি শেষ যে স্তোত্র, ঋগ্বেদের তো নানান স্তোত্র আছে, শ্লোক আছে, তো রচনা করা হয়েছিল। তাহলে 500 गौतम बुद्ध के 5 जन्म के 500 साल पहले वेद का जो लास्ट जो है वो स्तोत्र है, उनका रचना किया गया, ऐसा बोला जा रहा है। तो इसका मतलब ये हुआ कि 1000 BC, बुद्ध का जन्म हुआ 600 BC में, तो उससे पहले 500 साल पीछे चले जाओ, मतलब आगे चले जाओ, इसका हो रहा है 1000 BC। তাহলে বেদের যে লাস্ট স্তোত্রটা রচনা হয়েছে সেটা হচ্ছে 1000
খ্রিস্টপূর্বাব্দে, তাহলে ততদিনের পুরনো মানে শেষ স্তোত্র রচনা করা হয়েছে। এখন তাহলে মোটামুটিভাবে আমরা এই ঋগ্বেদের যে সময়কালটা তাহলে ধরতে পারি 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, এটা হচ্ছে ঋগ্বেদের সময়কাল। তাহলে ওটা ঋগ্বেদিক পিরিয়ড, দ্যাট ইজ ঋগ্বেদিক এজ ইন বিটুইন 1500 টু 1000, আর 1000 টু 600 বা যেটা আমরা বলতে পারি মোটামুটি, সেটা আমরা বাকি সময়টাকে ল্যাটার বেদিক পিরিয়ড হিসেবে আমরা বলতে পারি। ওকে, তাহলে এটা ধরে নিতে পারি যে এই সময়কালটা বেদের রচনার সময়কাল, যার জন্য এবং এর যে টোটাল যে বক্তব্য সবই বেদ থেকে পাওয়া, এবং তারই ভিত্তিতে আমরা আজকে যে ইতিহাস জানতে পারি মানে সেইখান থেকে তথ্য নিয়েই আমরা ইতিহাসের বক্তব্য আজকে তোমাদের সামনে আমি বলছি, এবং তোমরা পড়েছো স্কুল লেভেল থেকেই এই বিষয়গুলো। এখন প্রশ্ন যে আবার ঘুরে ফিরে ওই হরপ্পা সভ্যতাতে যাই, যে হরপ্পান যে আচ্ছা বলছে যে আর্যরা নাকি এসেছিলেন বাইরের থেকে বা কোথাও থেকে এসেছিলেন, আমি সাপোজ ধরে নিলাম এসেছিলেন এবং হরপ্পাদের আক্রমণ করেছেন, হরপ্পা সিভিলাইজেশনকে, এবং তারপরে পতন ঘটেছে, দিয়ে ওরা ওখানে থেকে গিয়েছিল, এবং তারপরে আমাদের ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে তারা বিস্তার লাভ করেছেন। তাহলে আদি বাসস্থান কোথায় ছিল? এখন বড় প্রশ্ন। আর্যদের যে जियोग्राफिकल लोकेशन, ওদের যে থাকার, तो उन लोगों का जो रहने का जो ओरिजिनल लोकेशंस कहाँ था, मतलब जियोग्राफिकल एरिया उन लोगों का कहाँ था, इन सब चीज़ों के बारे में ऋग्वेद में जो बताया गया है वो आज हम बताने वाले हैं, थोड़ा इजी करके हम बताने वाले हैं। ঋগ্বেদে আর্যদের সম্পর্কে তাদের যে অবস্থান সম্পর্কে কি বলা হয়েছে। ঋগ্বেদে আমাদের ভারতবর্ষের মানে যেটা বলা হয়েছে যে হিমবৎ, হিমালয়ের কথা উল্লেখ আছে, मतलब हिमालय जो पर्वत है उसकी हिमवत करके बोला गया है। মুজবন্ত নামে একটি শৃঙ্গের কথা বলা আছে যেটি হিমালয় পর্বতের। এই মুজবন্তটার অবস্থান বলা হচ্ছে কাশ্মীরের প্রায় দক্ষিণ পশ্চিম প্রান্তে কাশ্মীর উপত্যকায় সেটার অবস্থানের কথা বলা আছে। তবে আমাদের ভারতবর্ষে দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের মাঝামাঝি যে বিন্ধ্য পর্বত, विंध्य जो रेंज है उसके बारे में कुछ भी नहीं है, इंफॉर्मेशन नहीं है, মানে বিন্ধ্য পর্বত সম্পর্কিত ঋগ্বেদে কোনো তথ্য নেই। তার এর থেকে এটা অনুমান করে নেওয়া যায় যে আর্যদের, যারা ওই অঞ্চলটার কথা বলছি, আর্যদের তাহলে দক্ষিণ ভারতে কোনো অস্তিত্ব ছিল না, কারণ বিন্ধ্য পর্বতের কোনো কথা নেই। শুধুমাত্র যে কাশ্মীর অঞ্চলেই আর্যদের অবস্থান, জিওগ্রাফিক্যাল লোকেশনস ছিল এমনটা কিন্তু নয়। আফগানিস্তানের যে কাবুল এলাকা সেখানেতেও আর্যদের অবস্থান ছিল, এর অন্তত প্রমাণ পাওয়া গিয়েছে। অনুমান করা হচ্ছে যে ঋগ্বেদে অন্তত বলা হচ্ছে 4টি নদী ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে। এই নদীগুলোর নাম আমি বলছি, একটা হচ্ছে কুভা যেটা কাবুল, আর একটা হচ্ছে ক্রুমু যেটা করম, যেটা আর 3 নম্বর হচ্ছে গোমতী যেটা হচ্ছে গোমল, আর একটা হচ্ছে সোবাস্ত যেটা হচ্ছে সোয়াট নদী। এটা কাবুল এলাকার অঞ্চলটাকে প্রমাণিত করে যে কাবুলেতেও ওই অঞ্চলটাতে আর্যদের বসবাস ছিল, मतलब अफगानिस्तान की जो एरिया है उसका भी ये इंडिकेशन है, 4 नदियां। ঋগ্বেদে রসা নামে একটি নদীর কথা উল্লেখ আছে। এখন এটা অনুমান করা হচ্ছে যে এই রসাটা ভারতবর্ষেরও নয়, আফগানিস্তানেরও কোনো নদী নয়। তাহলে এটা কোথাকার নদী? ঐতিহাসিকেরা বলছেন যে এটি হচ্ছে কাজাকিস্তান, ওই আফগানিস্তানের ওই বর্ডার, ওই কাজাকিস্তানের একটি নদী। এর থেকে অনুমান করা হচ্ছে তাহলে अगर ये नदी जो रसा है अगर वो कजाकिस्तान का है, वो भारतवर्ष का नहीं है, अफगानिस्तान का भी नहीं है, तो इससे पता चलता है कि जो मिडिल एशिया है वहाँ पर कजाकिस्तान, वहाँ पर आर्यन जो कल्चर और जो सिविलाइजेशंस वहाँ पर भी
প্রুফ মিলা है মানে মধ্য এশিয়ার কাজাখস্তানেতেও আর্যদের সম্পর্কিত তথ্য রয়েছে বা সংস্কৃতির পরিমণ্ডলের অন্তর্ভুক্ত ছিল, এটা কিন্তু প্রমাণিত। আফগানিস্তান নয়, বেশিরভাগ ঐতিহাসিকেরা বলছেন, প্রত্নতত্ত্ববিদরাও বলছেন, ঐতিহাসিকেরাই বলছেন যে আফগানিস্তান নয়, ভারতবর্ষের সিন্ধু এবং सिंधु एवं सरस्वती, सिंध एंड सरस्वती जो रिवर है, इस एरिया में ही आर्यंस का ओरिजिनल जो एक्टिविटीज ये था। সিন্ধু এবং সরস্বতী নদীর তীরবর্তী অঞ্চলে আর্যদের মূল কর্মকাণ্ড ছিল। কি করে তাহলে বোঝা যাচ্ছে? কারণ ঋগ্বেদে বারবার এই দুটি নদীর নাম এসেছে। কি নদীর নাম বললাম? একটা বললাম সিন্ধু নদী আর একটা নাম বললাম সরস্বতী নদী। কেউ কেউ মনে করেন যে এই সরস্বতী নদীটাই আসলে সিন্ধু নদী, কিন্তু এটা ঠিক না। কারণ ঋগ্বেদে যেটা বলা হয়েছে যে প্রায় 25টা নদীর নাম আছে, কিন্তু কোনো নদীর নাম দুবার করে উল্লেখ নেই। অতএব এর থেকে এটা অনুমান করা হয় যে সিন্ধু নদী আলাদা ছিল এবং सरस्वती नदी आलादा ছিল। तो दो जो नदी के बारे में अभी बताया, ये ऐसा है कि इन दो नदी का नाम बार बार आया है और ऐसा है कि कोई कोई बताता है सिंध और जो सरस्वती नदी है एक ही नदी है, लेकिन ये गलत है, क्योंकि जो 25 नदियों का नाम मिला है ऋग्वेद में, उस नदी में किसी भी एक नदी का दोबारा नाम नहीं है, एक नदी का एक बार ही नाम है। तो इससे पता चलता है कि सरस्वती और जो सिंध रिवर है वो अलग अलग है। सरस्वती नदी के এখানে ঋগ্বেদে যেটা বলা হয়েছে যে নদীতমা মানে নদীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এখন সরস্বতী নদীর বর্তমান তো নাম নেই ভারতবর্ষে, সরস্বতী বলে বর্তমান একটি নাম রয়েছে নদীর, সে সরস্বতী নদীটাকেই সরস্বতী নদী বলা হচ্ছে এবং এটি ভাতনিওয়ারের কাছে রাজস্থানের বর্ডারের যে এরিয়া, ওখানে মরুভূমিতে গিয়ে এটি শেষ হয়েছে। এবং এই নদীটার অরিজিনাল যে লোকেশন, শতদ্রু নদীর পূর্ব দিক আর যমুনা নদীর পশ্চিম দিক একটি ছোট্ট নদী, এই নদীটি তখন ঋগ্বেদের সময়কালে বড় ছিল, এটা অনুমান করা হচ্ছে। এবং সিন্ধু নদী তার একটা শাখা নদী হতে পারে, সিন্ধু নদীর এটা একটা শাখা নদী সেই সময় হয়তো ছিল। ঋগ্বেদে 5টি শাখা, সিন্ধুর টোটাল 5টা শাখা নদীর কথা বলা আছে। এই শাখা নদীগুলোর স্পষ্ট কথাগুলো বলি, তাহলে লোকেশন দেখলেই তোমরা চিনতে পারবে যে এই নাম যখন উল্লেখ করা হচ্ছে নিশ্চয়ই এই এলাকাতে আর্যদের বসতি ছিল। বিতস্তা, যেটাকে আমরা তো চিনি, আশিকিনি, 2 নম্বর যেটার আরেকটা নাম হচ্ছে চন্দ্রভাগা, 3 নম্বর হচ্ছে পরশনি যেটার নাম হচ্ছে ইরাবতী, আর বিপাশা যেটাকে বিয়াস বলি আমরা, আর শতদ্রী বা শতদ্রু। এই রিভারগুলোর যে অরিজিনাল লোকেশন সেটা আমাদের বুঝতেই পারছো যে হরপ্পা সভ্যতা পড়ার সময়ে আমরা এই অরিজিনাল নদীগুলোর লোকেশন আমি তোমাদের ম্যাপে আমি দেখিয়েছিলাম। মানে আমাদের যে উত্তর পশ্চিম যে অঞ্চল, সিন্ধু নদী এবং তার 5টি শাখা নদীর কথা ঋগ্বেদে যেহেতু উল্লেখ আছে এবং ওটা ওইখানে। মরুদ্বৃধা বলে একটি নদীর যে অরিজিনাল মানে নাম এখানে আছে ঋগ্বেদেতে, এটা নিয়ে একটা বিতর্ক রয়েছে, কারণ এই নদীটার কথাও ঋগ্বেদে উল্লেখ রয়েছে। কেউ কেউ বলছেন যেটা বিতস্তা চন্দ্রভাগার আর সম্মিলিত মানে এটা একটা ধারা, সম্ভবত কাশ্মীর ওই অঞ্চলেতে মধ্য দিয়ে নদীটি নাকি বয়ে গিয়েছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে কাশ্মীরের ওই অঞ্চলটাতে আর্যদের উপস্থিতি কিন্তু ছিল। आर्योरा तो कश्मीर जो जोन है वो 5 नदी के बारे में अभी जो बताया, सिंध के जो 5 ट्रिब्यूटरीज थे तो इसके बारे में बताया, और इनसे पता चलता है कि उस जोन में इन लोगों का रहना था, मतलब रहते थे। और एक नदी के बारे में बताया जो मरुद्वृधा है, वो कश्मीर के एरिया में बहते थे और वो उस जोन में भी आर्यंस लोग रहते थे, ऐसा पता चल ऐसा बोल सकते हैं। আরিয়ানসরা তাহলে
ওই ওয়েস্টার্ন ইন্ডিয়া মানে উত্তর পশ্চিম ভারতবর্ষ ছাড়িয়ে আমাদের দেশে কি আর ভারতবর্ষের কি ইস্টার্ন ইন্ডিয়ার দিকে প্রবেশ করেছিল, সেটা নিয়ে ঋগ্বেদে কি বলা আছে? মানে আমরা যেটা ইস্টার্ন ইন্ডিয়া থাকি, বিহার, ওয়েস্ট বেঙ্গল, এইদিকে কি এসেছিল? আর্যরা ভারতবর্ষে তখনও কিন্তু পূর্ব দিকে আসেনি। ইস্টার্ন इंडिया में ये लोग कुछ तभी भी नहीं किए थे। গঙ্গা নদীর কথা ঋগ্বেদেতে আছে, এটা একদম স্পষ্ট, কিন্তু সেটা একবার আছে। गंगा के बारे में एक बार ही सिर्फ बोला गया है। इसका मतलब यही है कि आर्यंस के जो आर्यंस लोग थे, तो उन लोगों को नदी के गंगा नदी के बारे में उतना भी शायद पता नहीं था। ঋগ্বেদেতে যমুনা নদীর 3 বার কথা উল্লেখ আছে এবং সরজু নদী, আমাদের যেটা বিহার ইউপির ওই অঞ্চলটাতে সরজু নদীর কথা কিন্তু বলা আছে। অর্থাৎ তাই বলা হচ্ছে যে ঋগ্বৈদিক যুগে এই আর্যরা আমাদের উত্তর পশ্চিম ভারত থেকে আস্তে আস্তে সরজু নদীর তীর পর্যন্ত তারা এসেছিলেন। এবং ঋগ্বৈদিক যুগে তাহলে কি ওয়েস্ট বেঙ্গলে ঢুকেছিলেন? ওয়েস্ট বেঙ্গলে ঢোকার প্রমাণ দক্ষিণবঙ্গের বিশেষ করে কথা, ওখানে কারণ ব্যাঘ্রের কথা উল্লেখ নেই, বাঘের কথা উল্লেখ নেই, কারণ আমাদের তো দক্ষিণবঙ্গটা ব্যাঘ্র সংকুল এলাকা, বাঘ, তো এই জন্য আর্যদের প্রবেশ দক্ষিণবঙ্গেতে কিন্তু হয়নি। আর পূর্ব ভারতে যে ঋগ্বেদে ধানের কথা তো আমরা জানি, তবে পূর্ব ভারতবর্ষে এসে আসার যে প্রমাণ সব থেকে বড় সেটা হচ্ছে ধানের প্রমাণ রয়েছে। এর থেকে অনুমান করা হচ্ছে পূর্ব ভারতে আর্যদের আগমন ঘটেছিল। तो कारण ऋग्वेदे एर उल्लेख धान के बारे में बताया गया है। इसका मतलब यही है कि ईस्टर्न इंडिया में जो खेती बाड़ी ज्यादा होता था वहां पर आया था, ऐसा अनुमान किया जा रहा है। ऋग्वेदे যে অরিজিনাল আরিয়ান্সদের লোকেশন বলতে গিয়ে ঋগ্বেদে সপ্ত সিন্ধব নামে একটি অঞ্চলের কথা বলা হয়েছে। इस अंचल के बारे में बताया जा रहा है सप्त सिंधव। এই সপ্ত সিন্ধব অঞ্চল এই যে এরিয়া কাহা থা, এটা অনুমান করা হচ্ছে যে এটা 7টা নদীর তীরবর্তী অঞ্চল, না এটা একটা অন্য একটা বিষয়। তো বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ এবং আমাদের হিস্টোরিয়ানস ম্যাক্স মুলার তিনি বলছেন যে সরস্বতী, সিন্ধু নদী এবং তার 5টি যে শাখা নদী, এই শাখা নদী মিলেই ঋগ্বেদের সপ্ত সিন্ধু অঞ্চল। অর্থাৎ ম্যাক্স মুলার বলছেন এই যে যেটা আমরা হরপ্পা সভ্যতার যে সপ্ত সিন্ধু অঞ্চলের কথা বলেছিলাম, সেই সপ্ত সিন্ধু অঞ্চলটা ম্যাক্স মুলার এই কথা বলছেন। ম্যাক্স मुलर के हिसाब से सिंध, सरस्वती और उसका जो 5 ट्रिब्यूटरीज थे, रिवर था, उनका जो टोटल एरिया है इसके बारे में सप्त सिंधु अंचल के बारे में बोला गया है। এখন এই তাহলে এই থিওরি অনুযায়ী তাহলে অরিজিনাল লোকেশন তাহলে আরিয়ান্সদের এরিয়াটা কোনটা কোনটা হচ্ছে? একটা হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, যেটাকে আমরা নর্থ ওয়েস্ট জোন বলি ইন্ডিয়ার। 2 নম্বর ইস্ট অ্যান্ড ওয়েস্ট পাঞ্জাব, যেটা পূর্ব এবং পশ্চিম পাঞ্জাব। 3 নম্বর সিন্ধ অঞ্চল, যেটা আমাদের পাকিস্তান ওই অঞ্চলটাতে রয়েছে। হরিয়ানা, যেটা আমাদের প্রেজেন্ট ইন্ডিয়ার। আর ইউপি, যেটা উত্তরপ্রদেশের ওয়েস্টার্ন সাইড। তাহলে এই সপ্ত সিন্ধু অঞ্চলের এই অখণ্ড অঞ্চলটাতে আরিয়ান্সদের বসতি ছিল, এই সপ্ত সিন্ধব টার্মটার মাধ্যমে প্রমাণিত হচ্ছে। কারোর কারোর ধারণা যে সরস্বতী নয়, काबुल नदी, तले अभी बताए वो जो एरिया है वो आर्यंस का, आर्यंस लोगों का, मतलब वो लोग अपना जन्मस्थिति जो है वो लोग वहां पर तैयार किए थे। ओरिजिनल जो एरिया बताया जा रहा है भारतवर्ष में। আর কেউ কেউ বলছেন যে না ওটা নয়, মানে সিন্ধু নয়, বা মানে এটা হচ্ছে সরস্বতী নয়, এটা কাবুল পর্যন্ত সিন্ধু আছে। কাবুলের কুভা বা কাবুলের নাম এখানে নদীর সঙ্গে এই 7টি নদীর সঙ্গে মানে যুক্ত আর কি। তাহলে এটা তারা জোড়া লাগানোর চেষ্টা করছেন যে কাবুল পর্যন্ত মানে আরিয়ান্সদের ওদের নাকি বসতি ওখানে ছিল।
একটা টার্ম পাওয়া গিয়েছে ঋগ্বেদে, সেটা হচ্ছে হরিয়ুপুরা। ঋগ্বেদের ষষ্ঠ মণ্ডলে এই টার্মটা পাওয়া গিয়েছে, হরিয়ুপুরা। এই হরিয়ুপুরা তাহলে মানে কি, কোথায় এটা? এটা বলা হচ্ছে এখানে হরিয়ুপুরার মানে যে কোনো একটা জায়গার নাম বা কোনো একটা नदीर नाम ता किंतु स्पष्ट नয়। ये क्लियर नहीं है कि हरियोपुरा के बारे में जो ऋग्वेद में बताया गया है उसका ओरिजिनल क्या है। ये हरियोपुरा के ऐसे जो हिस्टोरियंस और जो भी आर्कियोलॉजिस्ट हैं वो लोग बोल रहे हैं कि ये कोई जगह का नाम भी नहीं है और नदी का भी नाम नहीं है। तो असल में क्या है, কেউ কেউ মনে করছেন যে এটা বর্তমান যে সিন্ধু প্রদেশের স্থানটা হচ্ছে হরপ্পা, সেইটি ঋগ বৈদিক যুগে হরিয়পুরা নামে পরিচিত ছিল। বেশিরভাগই এটা মেনে নিয়েছেন। তাহলে हरियोपुरा के बारे में बताया जा रहा है कि जो आज का जो सिंध एरिया है वहाँ पर जो हड़प्पा जो सेंटर था, मतलब जो हम लोगों को मिला है वो हड़प्पा कोई ऋग्वेदिक एज में हरियोपुरा के नाम से बोला गया है। তাহলে মোটামুটিভাবে আমরা একটা সিদ্ধান্তে আসছি, সেটা হচ্ছে যে উত্তর পশ্চিম ভারতে আর্যরা যখন সম্প্রসারণ করছিল, তারা যখন মুভ করছিল ভারতবর্ষে ঢোকার জন্য, তাহলে তারা মূলত তারা কি বাধা পেয়েছিলেন? অবশ্যই বাধাপ্রাপ্ত হয়েছিলেন। কোনো কমিউনিটির দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিলেন, উপজাতি গোষ্ঠীর দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিলেন। সেটা দু ধরনের বাধা, একটা হচ্ছে দ্রাবিডিয়ানস যেটা সাউথ ইন্ডিয়ানস বলা হচ্ছে, বা ট্রাইবাল গ্রুপস যেটা সাউথ ইন্ডিয়ান যেটা হচ্ছে তারা, আর একটা হচ্ছে জঙ্গল। কারণ আমাদের যত ইস্টার্ন ইন্ডিয়ার মানে যত ভেতরে ভারতবর্ষের দিকে প্রবেশ করা যাবে তত জঙ্গলে পরিপূর্ণ ছিল। তা আরিয়ান্সদের সম্পর্কে বলা হয়, আর্যদের সম্পর্কে, তারা যখন ভারতবর্ষের অভ্যন্তরে ঢুকছেন তাদের দুটো বাধার সম্মুখীন হতে হয়েছিল। একটা হচ্ছে দ্রাবিডিয়ানস, যেটা অনার্য এই টার্মটা ইউজ করা হয় তাদের জন্য, যারা আর্য ছিল না তাদের বলা হতো অনার্য। একটা দ্রাবিড় গোষ্ঠী তাদের মধ্যে অন্যতম ধরা হচ্ছে, দ্রাবিড় ভাষাভাষী মানুষ। আর একটা হচ্ছে বন জঙ্গল। এই দুটো তাদের সঙ্গে তাদেরকে ফাইট করতে হয়েছিল। আর অনার্যতার সঙ্গে আর্যদের যুদ্ধ হয়েছিল, এটা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে পড়ব। তো অনার্যরা এই যুদ্ধে পরাজিত হচ্ছেন, অর্থাৎ যখন তারা ভারতবর্ষের ভেতরে ঢুকছেন, এবং তারা কেউ কেউ অনার্যরা বলা হচ্ছে যে তারা দক্ষিণ ভারতে চলে গিয়েছিলেন, আর কিছু কিছু স্থান তারা পুরনো স্থানেতেই তারা রয়ে গিয়েছিলেন, এবং যার জন্য দুটো টার্ম ইউজ করা হয়, একটা হচ্ছে দাস আর একটা হচ্ছে দস্যু। এটা কিন্তু ঋগ্বেদে অধিবাসীদের টার্মটাকে বলা হয়েছে, কারণ এরা হচ্ছে অনার্য। দাস এবং দস্যু এটা এদেরকে যারা পরাজিত হচ্ছেন আর্যদের সঙ্গে যুদ্ধে তাদেরকে বলা হচ্ছে। तो ये जो दास और दस्यु जो टर्म है, ये आर्य और अनार्य जो है युद्ध हुआ था, जो लोग पराजित हुए थे आर्य के हाथ में, तो उनको बुलाया जा रहा है अनार्य। और उनमें से दास और दस्यु जो टर्म है, इन लोगों के बारे में ऋग्वेद में इस्तेमाल किया गया है। তো আর্যদের হাতে বন জঙ্গল পরিষ্কার করার মতো সেই সময়তে বলা হচ্ছে নাকি সেই লেভেলে শক্তিশালী কোনো অস্ত্র ছিল না। কারণ আমরা জানি যে সেই সময় তারা সাধারণত পাথর, ব্রঞ্জ বা তামার যন্ত্রপাতি ব্যবহার করতেন। ফলে সম্প্রসারণের গতি, তারা যে মুভ করছিলেন ভারতবর্ষের ভেতরে, অত্যন্ত স্লো ছিল। এবং পরবর্তীকালে 10th सेंचुरी BC के आसपास मतलब जो आयरन है उसका इस्तेमाल जब होने लगा, मतलब खोज जब मिल गया था, तो उसके साथ साथ इन लोगों का जो आर्यंस का जो मूव है वो स्पीड होता रहा। मतलब जब तक लोहा नहीं था तब तक इन लोगों का संप्रसारण जो है, एक्सपेंशन जिसको हम बोलते हैं, उतना स्पीड में नहीं था। तो আজকের যে ক্লাসের মোটামুটি যে সারবস্তু আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে আর্যরা ভারতবর্ষের এই জোনটার কথা আমি বললাম, এই অঞ্চলে তো ছিলেনই, এবং এটা নিয়ে বিতর্ক আছে যে আর্য কারা ছিল। তো এটা নিয়ে আমরা একটা ক্লাস করব, হু আর আরিয়ান্স। কিন্তু আমরা আজকে পড়লাম আর্যদের যে ভারতবর্ষের যে অরিজিনাল লোকেশন, সেটা ঋগ্বেদে কি বলা হয়েছে, এবং মোটামুটি বুঝতে পারলাম যে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের ওই অঞ্চল, হরিয়ানা, ইউপি, আমাদের সরজু নদী পর্যন্ত তারা এসেছিলেন এবং তারা বসবাস স্থাপন করেছিলেন। তারা প্রাইমারি স্টেজে তাদের কাছে বড় হাতিয়ার ছিল না, তারা মোটামুটি ভাবে তারা বসতি স্থাপন করেছিলেন, এবং পরে ধীরে ধীরে
যত সময় এগিয়েছে লোহার আবিষ্কার হয়েছে, দ্রুত গতিতে তারা সম্প্রসারণ করেছেন এবং আমাদের যে আর্য সভ্যতা তার সেটার পুরোপুরি বিকাশ ঘটেছিল এইভাবেই। ওকে, তো তোমাদের প্রশ্ন 5 মার্কসের যে আর্যদের বাসস্থান মানে ভারতবর্ষের বাসস্থান কোথায় ছিল বা আর্যদের আদি বসতি কোথায় ছিল, তো এটা একটা নিয়ে ছোট 5 মার্কের কোয়েশ্চেন করবে। তবে অরিজিনাল লোকেশনটা আমি আজকে তোমাদের জেনারেল ওভারভিউ দিলাম, এটা আশা করি, আমি জানি না তোমাদের কতটা হেল্প লাগলো বা সাহায্য করতে পারলাম। তো তোমরা অবশ্যই বই পড়বে, জানতে নিশ্চয়ই পারবে। তো আমরা নেক্সট ক্লাস থেকে আরও দ্রুত গতিতে এগোবো, মানে এগিয়ে যাব, যে এরপরে হবে যে আর্যদের মধ্যে ভাগ কি ছিল, তারা কি জনজাতি ছিলেন না আরও অন্য কিছু ছিলেন। ওকে, ততক্ষণ পর্যন্ত আজকের এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।